ইলিয়াসের এই ভিডিওটি করার পর আমি যতগুলো সোশ্যাল মিডিয়ায় ইলিয়াসের সংবাদ নিয়ে দেখলাম পোস্ট, আমার কাছে মনে হচ্ছে প্রায় 95% বা 98%, 98% বললে হয়, ইলিয়াসের পক্ষে গেছে। মাত্র 2% বা সংখ্যাটা আরো কম হতে পারে যদি পুরোপুরি জরিপ করি, নুরুর পক্ষে গেছে। তবে কিছু কিছু বিএনপির দুটো ধারা, একটা মূর্খ ধারা, একটা হলো শিক্ষিত ধারা। বিএনপি যারা শিক্ষিত ধারার লোক, তারা ইলিয়াসকে অ্যাপ্রিসিয়েট করেছে বা এই পর্বটাকে নিয়ে যথেষ্ট আলোচনা আছে। আর যারা বিএনপির মূর্খ ধারায় আছে, মানে রাজনীতি বোঝে কিন্তু লেখাপড়া করছে না, টিপসই লোক নুরুর বাপের মতো, এরা আবার মনে করছে জাত গেল, জাত গেল, মানে বিএনপির জাত গেল। না, নুরুর জন্য বিএনপির জাত যাবে না, বিএনপি একটা ক্ষুদ্র দল নয়। আসলে ইলিয়াসের এই রিপোর্টিং এর কিছু পোস্টমর্টেম করবো, নুরুর বিষয়ে আরো কিছু তথ্য দেব, এবং নুরু বিএনপির জন্য কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আগামী দিনগুলোতে এই বিষয়ে কিছু সচেতনামূলক তথ্য দিতে চাই, সচেতন হবার জন্য। প্রথম, ইলিয়াস তার স্টোরির মধ্যে নিজে যে বক্তব্যগুলো তুলে ধরেছে, যেহেতু আমি সাংবাদিকতার মানুষ, আমি সাংবাদিকতার ছাত্র, প্রায় 25-26 বছরের উপর টেলিভিশনে সাংবাদিকতা করেছি। আমার অভিজ্ঞতা থেকে বলি, ইলিয়াস প্রত্যেকটা রিপোর্টিং এর ক্ষেত্রে তার যে 15 মিনিট তৈরি করে, সে পুরো রুলসটা মেনে করে। আমাদের সাংবাদিকদের যে ইথিক্সটা আছে বা আমাদের যে সাংবাদিকতার যে নিয়ম কানুনগুলো আমরা মেনে চলি, ইলিয়াস কিন্তু সেটা মেনটেন করেছে। নুরুর বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, ইলিয়াস চেয়েছে প্রত্যেকটা অভিযোগে ভিক্টিমের বক্তব্য তুলে ধরতে। আমরা যেটা সাংবাদিকতা টেলিভিশনে বক্তব্য বলি বা সিং বলি। তো বিষয়টা খেয়াল করবেন, ইলিয়াস নিজে তার মুখ থেকে বলার ক্ষেত্রে অভিযোগ আছে, অভিযোগ আছে বলছে। ইলিয়াস কিন্তু কোনো জাজমেন্ট করেনি তার রিপোর্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রতিটি ক্ষেত্রে ভিক্টিমের বক্তব্য তুলে ধরেছে। ইভেন নুরুল হকের সাথে তার যে টেলিফোনে কথা হয়েছে, সেই বক্তব্যটা তিনি প্রচার করেছেন। পাশাপাশি ইলিয়াস তার বাবাকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছে, তার যথেষ্ট পরিমাণ তথ্য, স্ক্রিনশট বা বিভিন্ন বিষয় বা স্থানীয়দের বক্তব্য তুলে ধরেছে। তার ভগ্নিপতি কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তার পরিবারের লোকরা পাঙাশ পাঙাশ মাছ বেচতে গিয়ে কিভাবে শত কোটি টাকার মালিক হয়েছে, বিষয়গুলো ফিরিসে তুলে ধরেছে। নুরু তার পরিবার কেমন ছিল, কি ছিল, এটা আমরা সবাই জানি কম বেশি। তো সেই জিনিসগুলো, মানে দরিদ্র হওয়ার লজ্জার নয়, তবে আঙুল ফুলে কলা গাছ হওয়াটা লজ্জার, এটা ইলিয়াস তার স্টোরিতে বুঝিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, যিনি খুব মামুলি জীবনযাপন করতেন, তিনি হেলিকপ্টারে চলে, তার এখন অনেক সম্পদ, তিনি কি এই রাজনীতিটা বা আওয়ামী লীগের হাতে মার খেয়ে এটাকে পুঁজি হিসাবে বিনিয়োগ করেছেন যে আমি একটু মারটা খেয়ে নেই, আমাকে নেতা হলে অনেক টাকার মালিক হব? বাংলাদেশে তো অনেক রাজনীতি করেন, তার ঘরের বা তার কি বলবো নিজের জমি বিক্রি করে রাজনীতি করেন। কিন্তু বাংলাদেশে যে বর্তমান রাজনীতির ধারাটা চলছে খুব লজ্জাজনক। এখানে সবাই মানে বিনা পুঁজিতে এসে হাজার কোটি টাকার মালিক বনে যায়। নুরু সেই রাজনীতিটা করছে কিনা দেখেন। শিক্ষিত আর অশিক্ষিত বিএনপি শব্দটা বলেছিলাম। নুরুর আসনে আমার খুব প্রিয় একজন বড় ভাই বলতে পারি, মামুন ভাই, সালাম মামুন ভাই প্রার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে। তার সাথে লম্বা সময় আমাদের একটা যোগাযোগ ছিল। লালটু ভাই পরবর্তী সময়টা তাদের সাথে, লালটু ভাই যখন আহত হয়ে পরবর্তী দেশের বাইরে চলে গেলেন, লালটু ভাই কিন্তু একজন ভদ্রলোক এবং ভদ্র রাজনীতিটা, মানে আলাদা একটা ইমেজ ছিল লালটু ভাই রাজনীতিতে। ব্যক্তিগতভাবে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, পছন্দ করতেন। মামুন ভাইও খুব পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। মামুন ভাই দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপিকে সাপোর্ট দিয়ে গেছে, দীর্ঘ আন্দোলন। আমাদের বাবু ভাই তো মারাই গেছেন, বাবু ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। তো আমরা দেখলাম যে আমাদের হেলাল ভাই, আমাদের আরো যারা আছেন ছাত্র দলের অনেককে এবার কেন যেন একটু আড়ালে রাখা হয়েছে। সোহেল ভাইকে আড়ালে রাখা হয়েছে। মামুন ভাই আসনে নুরু পেয়েছে আসনটি। মামুন ভাই তার অনেক লম্বা ত্যাগের হিস্ট্রি আছে, তিনি কিছুটা ক্ষুব্ধ বা তিনি কিছুটা আহত হচ্ছে। কিন্তু তার যে জনগণগুলোকে তিনি দীর্ঘদিন 15-16টা বছর ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তারা যদি এখন আবার নুরুর হাতে নির্যাতিত হয়, এই জবাবটা কি বিএনপি দিতে পারবে? তারা বলছে কি, আপনার বক্তব্যটা শুনেছেন, যে গত 15-16 বছর আমরা নির্যাতিত ছিলাম আওয়ামী লীগ দ্বারা, এখন নুরু দ্বারা আমরা আবার নির্যাতিত হচ্ছি, আমাদের দল ক্ষমতা কিন্তু আমরা নির্যাতিত হচ্ছি। এটা কিন্তু বিএনপির জন্য খুব কঠিন একটা ব্যাপার। যদি এই কাজটা সঠিক হয়, যারা অভিযোগ করেছে সত্য হয়, বিএনপির এই ভুলটা বিএনপিকে অনেক বড় কি বলবো বিপদে ফেলবে। কারণ এটা আওয়ামী লীগ রেজিম না, এটা বিএনপি রেজিম। বিএনপি রেজিমে বিএনপি নুরু দ্বারা নির্যাতিত হবে, এটা মানার মতো না। এখানে এই বিষয়টা ইলিয়াস রিপোর্টের মধ্যে যতগুলো বিষয় উল্লেখ করেছে, আপনারা ভালো করে খেয়াল করেছেন, প্রমাণ ছাড়া বা কারো বক্তব্য ছাড়া কিছু বলে না। এবং নুরুর বিষয়ে যতগুলো বক্তব্য আছে, নুরুর সাথে মোসাদের একাধিকবার বৈঠক হয়েছে, রয়ের সাথে বৈঠক হয়েছে, এগুলো বাংলাদেশের গণমাধ্যমে আসছে, বারবার আসছে। মোসাদের সেই ব্যক্তি নিজে ইন্টারভিউতে বলেছে, আপনারা সবাই সেই ইন্টারভিউ দেখেছেন। দুবাইতে তার সাথে রয়ের মিটিং হয়েছে, সব জানেন। নুরু শেখ হাসিনাকে মা ডেকেছে, রাতে তাকে মমতাময়ী মা বলেছে। নুরু
রাশেদ বিএনপি কে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছে, এগুলো সব সোশ্যাল মিডিয়া আছে। নুরুল আজকে একটা বক্তব্য শোনেন, জামাত নিষিদ্ধের কথাটি তিনি আজকে বললেন যে জামাত আওয়ামী লীগের মতো জামাত শিবিরকে উগ্রবাদী জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, এরা উগ্রবাদী। এবং আল কায়দার ইস্যুতে জাতিসংঘ বা আমেরিকার যে নতুন করে বাংলাদেশ নিয়ে টেনশন বেড়েছে, আল কায়দাকে জামাতের সাথে তুলনা করছেন, বলছেন নুরু যে জামাতি হলো আল কায়দা বা জামাতের উগ্রবাদীরা আল কায়দা তৈরি করছে বা তাদের মধ্যে একটা জঙ্গি ভাষণ আছে, নুরু বলছেন। অথচ এই ক্ষমতায় বসার আগের দিন পর্যন্ত নুরু জামাতের পারপাস সাফ করেছে। এবং অনেকেই বলে যে নুরু ইডেন জামাতে, নুরুল রাশেদ এরা জামাতের কি বলবো তৈরি করা বিভিন্ন দলের মধ্যে লোক ঢুকাই দেয় না জামাত, এবং তারেক রহমানের ড্রাইভার অনেক জামাত আছে। আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি জামাত চেনার উপায়টা শিখিয়ে দেয়। যারা বিএনপির খুব মানে গুরুত্বপূর্ণ জায়গায় জামাত শিবিরের লোকগুলো ঢুকেছে, তারা দেখবেন সর্বোচ্চ পরিমাণ গুপ্ত শব্দ ব্যবহার করবে, জামাত শিবিরকে খুব কাউন্টার দিয়ে কথা বলবে। এটি রাজনীতি। দেখবেন এই যে নুরু এখন জামাত শিবিরের নিষিদ্ধ চায়, অথচ এই নুরু বারবার বলছে বাংলাদেশে একটি দল থাকলে জামাত, যারা সবচেয়ে শৃঙ্খলিত আদর্শিক রাজনীতি করে, এই দেশে ইসলামের পক্ষে তারা শক্তি, এই দেশের পক্ষে শক্তি, জামাত এদেশে সবচেয়ে মানে রাজনীতিতে গুণগত দিক থেকে সবচেয়ে ভালো একটি দল। কে বলছে নুরু? সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভিডিও দেখেন। এখন বলছেন কি জামাতকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের মতো, কারণ তারা জঙ্গি একটা সংগঠন। এটা নুরুর আজকের স্টেটমেন্ট, আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশন গুলো দেখেন বিষয়টা হলো। ইলিয়াস কিন্তু ব্যক্তিগতভাবে বিএনপি পরিবারের ছেলে, আমি চিনি, আমরা টেলিভিশন একসাথে কাজ করছি, তো যে কারণে আমরা টেলিভিশন থেকে দৌড়ানি খেয়েছি। এটা মূল কারণ কনক সারোয়ার জেলে গেছে, আমি দেশে পালাইছি, আমাদের মূল কারণ ছিল আমরা বিএনপির ঘরের সাংবাদিক হিসেবে চিহ্নিত হয়ে গেছি আওয়ামী লীগ রেজিমের হাতে, যে কারণে আমাদের ব্ল্যাক লিস্ট করা হয়েছে এবং ইলিয়াস ছিল। হঠাৎ করে ইলিয়াস আজকে জামাত হয়ে গেছে। দীর্ঘ 18 বছর ছিল বিএনপি, এখন 18 জামাত। কেন ইলিয়াস জামাত হবে আমাকে বলে? এখন বিএনপি ক্ষমতায় আসে, এখন ইলিয়াস কামাই করার সময়, এখন ধান্দা করার সময়, এখন থেকে জামাত হওয়ার কথা না। আমার জামাত হওয়ার কথা, কনকের জামাত হওয়ার কথা। এখন তো নাকচ করে শুধু মাল কামাবো, যেভাবে আপনারা কামাই করতেছেন, টেন্ডারবাজি ধান্দাবাজি সব করতেছেন, আমরা তো সেটাই করবো না। কিন্তু না, বাংলাদেশের হাতে করে কয়েকজন সৎ সাংবাদিক আছে যারা রাষ্ট্র, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। তাদেরকে এক এক সময় এক একটা তকমা দেওয়া। আগে আমাদের ব্ল্যাকলিস্ট করছে আওয়ামী লীগ রেজিম, টেলিভিশন থেকে বের করে দিচ্ছে, কোন টেলিভিশন চাকরি করতে দেয়নি, দেশ ছাড়তে হয়েছে। এই রেজিম এসে যদি এখন বলে গুপ্ত, আগামী রেজিম আরেকটা আসবে, তখন বলবো আরেকটা। সত্য সংবাদের সাথে এই বিষয়গুলো থাকবে, এগুলো নিয়ে আমাদের গায়ে লাগে, কারণ কোনো পক্ষ থেকে কোনো দল থেকে আমরা মালু কামাই করি না। এখন এই নুরুর ইস্যুটি নিয়ে ইলিয়াস যে ভিডিওটা দেখাইছে, নুরু এই ভিডিওটা আসবে শুনে একাধিক পোস্ট করে, এবং নুরু আজকেও বলছে ইলিয়াস পিনাকির এইসব বিদেশে বসে সংবাদ আমাদের কিছু যায় আসে না, ইলিয়াস চাঁদাবাজি করছে, পিনাকি সারার বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর জামাত শিবিরকে তো নিষিদ্ধ করে ফেলছে নুরু। এই নুরুর প্রতিটি প্রোগ্রামে জামাত শিবির লোক দিচ্ছে, জানেন? আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, নুরুর যত গণ অধিকারের প্রোগ্রাম হচ্ছে, নুরু আর রাশেদ আর একটা কি জানি না, আমার একটা কালো করে স্বাস্থ্য রাস্তা ভালো, ও এখন বিতর্কের মধ্যে ঢুকে নাই। এই 3-4 জনের বাইরে নুরুর কিন্তু আর লোক নাই। হ্যাঁ, নুরুর সাদা থাকতে পারে, নুরুর দুলাভাই থাকতে পারে, নুরুর বউ থাকতে পারে, সেটা ভিন্ন কথা। এই নুরুর দলের যে মিছিল মিটিং এর লোক দেওয়া হতো, এগুলো দিত কারা? কিছু বিএনপি, কিছু জানা। যে প্রোগ্রামটা বিএনপির সাথে বিএনপি কিছু লোক দিত, যে প্রোগ্রামটা জামাতের সাথে সেখানে জামাত দিত। নুরুর নিজের কিছু নাই, একদম ধরে না নুরুর কিছু নাই। আসেন সেই বিষয়টা, সেই নুরু যে জামাতের জনগণ দিয়ে রাজপথে দাঁড়াতো, যে নুরু পরিকল্পিত প্রতি ধাপে ধাপে, মানে আওয়ামী লীগের তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ এগুলো আছে, আর যেহেতু আমার কাছে প্রমাণ নিয়ে আমি খুব ধারাভাবে বলবো না যে আওয়ামী লীগ তাকে তৈরি করছে এইভাবে, মারবে কাটবে এইভাবে তৈরি করবে, এইভাবে তৈরি করা। বিএনপির মধ্যে এখনো আওয়ামী লীগের মানে বড় বড় গুপ্তচর আছে যারা বিগত 16 বছর যথেষ্ট সুবিধা পেয়েছে, কিন্তু বিএনপির বড় বড় গুরুত্বপূর্ণ পদে মন্ত্রিত্ব তারা, এগুলোকে আওয়ামী লীগ তৈরি করে রাখে। এবং এই জন্য বিএনপি ধক্কে পড়ে যায়। বিএনপি তো কিন্তু আওয়ামী লীগের মতো 15 বছর টিকে থাকার সামর্থ্য নেই, মনে আছে আপনাদের? এর আগেও বিএনপি নিজেরাই চেয়েছিল নিজেদের আন্ডারে নির্বাচন দিয়ে, তারা আরো লম্বা সময় থাকতে পারেনি। মাত্র কয়েকদিন পর ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন দিয়ে অসহযোগের মধ্যে পড়ে তাদেরকে সেখান থেকে বিদায় নিতে হয়েছে। পরবর্তী বিএনপি ক্ষমতা আসতে পারে না, আওয়ামী লীগ চলে এসেছিল, আপনাদের মনে আছে? মানে কেয়ারটেকার দাবিটা যখন আসে, তো বিএনপি আওয়ামী লীগের মতো এত পাওয়ারফুল না। তো বিএনপি যারা কর্মী আছে তারা ক্ষমতার আমলে অন্য, আর বিরোধী দল অন্য। এখন দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতে বিএনপির বক্তব্য, তাদের ন্যারেটিভ গুলো জনগণের এগেনস্টের বক্তব্য। বিএনপি যে ন্যারেটিভ গুলো জনগণ এখানে যায় না। বিএনপি এখন প্রধান শত্রু হলো জামাত, আওয়ামী লীগ না। দেখেন তোদের ফেসবুকে তাদের সমস্ত বক্তব্য দেখেন, আওয়ামী লীগ নিয়ে তারা একটা পোস্ট করে না, তাদের প্রধান টার্গেট এখন জামাত। অথচ জামাত এই সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে বিরোধী দলের হয়ে। এখন পর্যন্ত জামাতের যে আচরণ, এটা বিরোধী দলের আচরণ না। এবং জামাত যা কিছু করছে, জামাত যথেষ্ট প্রস্তুত মানুষের কাছে, কেন প্রস্তুত? কারণ তারা বিরোধী দলের ভূমিকায় নেই,
কারণ ডোরাসাপ বা ধরাসাপ গ্রামের পরে 20টা সাপ। বিএনপি বা কোনো দল তাদের পাত্তাই দেয় না, প্রয়োজনই হয় না বিএনপিকে। আমার কেন জানি মনে হয় বাংলাদেশে একসময় এনসিপি হবে, প্রধান বিরোধী দল, জামাত ভেসে যাবে। দল শক্তিশালী, আদর্শ সব ঠিক আছে, নেতৃত্বের মধ্যে পাওয়ার রাজনীতির ইয়েটা নেই, মানে শক্তি, তারা একটা পাওয়ার রাজনীতি করবে এটা পারে না। তারা সারা জীবন শুধু মার খাবে, তাদের মার খাওয়াটা হলো ক্রেডিট। বাংলাদেশের মানুষ মার খাওয়া পছন্দ করে না। ধরেন সুলতান সলেমান, বাংলাদেশের সুপারহিট একটা সিরিয়াল, তার কি সিরিয়াল দেখছেন? তার চেয়ে অনেক বেটার ছিল ফারিদা আব্দুল হামিদ।